টাকা নামের জিনিসটার মূল্য এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে এটা নিছকই কাগজের টুকরো মাত্র, আবার কারো কাছে এটা তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু টাকার আসল মূল্য সেই বোঝে যে কিনা টাকার অভাবে তার জরুরি প্রয়োজনগুলো আর তার স্বপ্নগুলোকে পূরণ করতে পারছে না। আর এই ধরনের মানুষগুলোই বেশিরভাগ ক্ষেত্রে এমন এমন কিছু স্কিমে ইন্টারেস্ট দেখায় যেখানে বলা হয়ে থাকে তোমরা বিদেশে যাও, সেখানে গেলে অনেক টাকা আয় করতে পারবে। বিদেশে তো শুধু শান্তি আর শান্তি। এই লোকগুলো তখন একটু বেশি আয় রোজগারের আশায় সব ছেড়ে বিদেশে পাড়ি দেয়। কিন্তু সেখানে যাওয়ার পর তাদের ঠিক কেমন পরিস্থিতির মোকাবেলা করতে হয় সেটা আমাদের মতো সাধারণ মানুষ হয়তো কখনো কল্পনাও করতে পারবে না। এটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা নিজের পরিবারকে ছেড়ে প্রবাসে গিয়ে কষ্ট করছে। আজকে এমনই একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো মুভির গল্প শোনাতে চলেছি আপনাদেরকে, যার নাম হলো দ্য গুড লাইফ। মালায়ালাম ইন্ডাস্ট্রির এই অসাধারণ সার্ভাইভাল থ্রিলার মুভিটা রিলিজ হয়েছিল 2023 সালে। গল্পের প্রত্যেকটা মুহূর্ত এতটাই ইমোশনে ভরপুর যে কখন আপনার চোখ থেকে পানি ঝরতে শুরু করবে আপনি নিজেও টের পাবেন না। আমি যখন পুরো মুভিটা দেখা শুরু করেছিলাম তখন আমি নিজেও আইডিয়া করতে পারিনি যে গল্পটা এত করুণ পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে। আশা করি আজকের এই গল্পটা আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো গাইজ, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আরাফাত আছি আপনাদের সাথে। তাহলে গাইজের কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা দুই ভাইকে দেখতে পাই। তাদের একজনের নাম নাজিব আর অন্যজনের নাম হাকিম। সেদিন তারা দুই ভাই সাউথ ইন্ডিয়ার কেরালা থেকে সৌদি আরব গিয়েছিল কাজের উদ্দেশ্যে। তাদেরকে একটা এজেন্সির মাধ্যমে সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছিল। তাই সৌদি এয়ারপোর্টে নেমেই তারা তাদের এজেন্টকে খুঁজতে শুরু করে। যে লোকটা তাদেরকে কাজের জায়গায় নিয়ে যাওয়ার কথা, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন তাদের এজেন্ট আসছিল না তখন তারা দুজন বেশ চিন্তায় পড়ে যায়। তারা আশেপাশে তাকালে দেখতে পায় অন্য সব ওয়ার্কারদেরকে তাদের এজেন্টরা এসে একে একে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের এজেন্টের কোনো খোঁজ নেই। আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হাকিম আর নাজিব এয়ারপোর্টের স্টাফদের কাছে গিয়ে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা এয়ারপোর্টের একজন স্টাফকে তাদের এজেন্টের নাম্বার দিয়ে সেটাতে ফোন করতে বলে, কিন্তু লোকটা যখন সেই এজেন্ট নাম্বারে ফোন করে তখন উপাস থেকে কেউ ফোনটা রিসিভ করে না। সেটা দেখে নাজিব আরও একবার তাকে চেষ্টা করে দেখতে বলে। তার কথা শুনে লোকটা আবারও এজেন্টকে ফোন করে, কিন্তু এবারও সেই একই অবস্থা। তখন এয়ারপোর্টের সেই স্টাফ তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, আজকে তো শুক্রবার, আজকে আমাদের এখানে ছুটির দিন, আর এটা হয়তো ওই এজেন্টের অফিসের নাম্বার, তাই হয়তো কেউ ফোন রিসিভ করছে না। তোমরা এখানে অপেক্ষা করতে থাকো, দেখবে কিছুক্ষণের মধ্যেই তোমাদের এজেন্ট চলে আসবে। সেই কথা শুনে তারা দুই ভাই এয়ারপোর্টে বসেই এজেন্টের অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও যখন তাদের এজেন্টের কোনো পাত্তা ছিল না তখন তারা আবারও এয়ারপোর্ট স্টাফদের কাছ থেকে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় তারা সেখানে একজন অ্যারাবিয়ান লোককে দেখতে পায়। লোকটা এয়ারপোর্টে কাউকে খোঁজাখুঁজি করছিল। তাকে দেখে নাজিব আর হাকিম মনে করে যে ওই লোকটাই হয়তো তাদের এজেন্ট, তাই তারা সেই লোকের দিকে এগিয়ে যায়। তখন ওই লোকটাও তাদের দিকে এগিয়ে আসে আর তাদেরকে আরবি ভাষায় কিছু একটা জিজ্ঞেস করতে থাকে, কিন্তু নাজিব বা হাকিম কেউই আরবি ভাষা জানতো না, তাই তারা ওই লোকটার কথা বুঝতে পারে না। তখন লোকটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। লোকটাকে যেতে দেখে তারা দুজন ভীষণ হতাশ হয়ে পড়ে। তারা বুঝে উঠতে পারছিল না যে ওই লোকটাই তাদের এজেন্ট কিনা। কিছুক্ষণ পর ওই লোক আবার ফিরে এসে তাদের দুজনের পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্ট চেক করতে থাকে। চেক করা হয়ে গেলে সে নাজিব আর হাকিমকে ইশারা করে তার গাড়িতে উঠে বসতে বলে। তখন তারা দুজন ধরে নেয় যে ওই লোকটাই তাদের এজেন্ট। লোকটা তাদের দুজনের ব্যাগ নিয়ে তার গাড়িতে রেখে দেয়। তবে তার গাড়িটা দেখে তাদের দুই ভাইয়ের কাছে একটু অদ্ভুত লাগে। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে যে অন্য এজেন্টরা তো তাদের ওয়ার্কারদের বড় বড় এসি বাসে করে নিয়ে গেল, তাহলে আমাদের এজেন্ট কেন আমাদের রিসিভ করার জন্য এই ভাঙাচোরা মিনি ভ্যান নিয়ে এসেছে? তবে তারা এই বিষয়টা নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। গাড়ি দিয়ে তারা কী বা করবে, তারা কোনোভাবে তাদের কাজের জায়গায় পৌঁছাতে পারলেই হয়। তাই তারা দ্রুত গাড়িতে উঠে বসে। রাস্তায় যেতে যেতে নাজিব হাকিমকে বলে, ভাই, আমরা তো মাকে ফোন করার কথা ভুলেই গেছি, বাড়ির সবাই নিশ্চয়ই আমাদের নিয়ে টেনশন করছে। হাকিমও তার কথায় সায় দেয়। তখন তারা ওই লোককে অনুরোধ করে যে সামনে যদি কোনো টেলিফোন বুথ অর্থাৎ পিসিও থাকে তাহলে যেন গাড়িটা সেখানে থামায়। কিন্তু লোকটা তাদের কোনো কথা বুঝতে পারে না, তাই সে নিজের মতো করে চলতেই থাকে। এরই মাঝে ওই লোকটার সাথে তার পরিচিত একজনের দেখা হয়। সেই লোকটা নাজিবদের ওই ড্রাইভারকে জিজ্ঞেস করে, তোমার গাড়িতে এরা কারা? এদের কি মার্কেটে নিয়ে যাচ্ছ? তখন নাজিবদের ড্রাইভার হেসে উত্তর দেয়, না, এরা দুজন একটু অসুস্থ, তাই এদের হসপিটালে নিয়ে যাচ্ছি। এরপর তারা আবারও চলতে শুরু করে। অনেকটা পথ পার হয়ে লোকটা একটা নির্জন মরুভূমিতে গিয়ে গাড়িটা থামায়। সেটা দেখে নাজিব আর হাকিম বেশ ঘাবড়ে যায়।
সেই সাথে টেনশনও করতে থাকে যে ওই লোকটা কেন তাদেরকে এই মরুভূমিতে নিয়ে এসেছে, তাও আবার এই রাতের বেলায়। তখন তারা দুই ভাই মিলে ওই লোকটাকে বোঝানোর চেষ্টা করে যে আমরা তো এখানে কাজের জন্য এসেছি, একটা এজেন্সির মাধ্যমে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে, তুমি হয়তো ভুলবশত আমাদের এই মরুভূমিতে নিয়ে এসেছো। তারা তাদের কাছে থাকা ডকুমেন্টগুলো সেই লোকটাকে বের করে দেখায়, কিন্তু লোকটা তাদের কথায় বিন্দুমাত্র পাত্তা দেয় না। কিছুক্ষণ পর ওই লোকটার সাথে অন্য আরেকটা লোক দেখা করতে আসে। তখন নাজিবদের ওই ড্রাইভার সেই লোকটাকে আরবি ভাষায় বলে, তুমি এই ছোট ছেলেটাকে রেখে দাও, আমি বড়টাকে নিয়ে যাচ্ছি, আর আমি কাল সকালে আবার আসবো। কথা বলার পর নাজিবদের ড্রাইভার নাজিবকে আবারও গাড়িতে উঠে বসতে বলে, আর ওই নতুন লোকটা হাকিমকে টেনে এক্সট্রা সঙ্গে করে নিয়ে যেতে শুরু করে। নাজিব কোনো মতেই তার ভাইকে ছাড়তে রাজি হচ্ছিল না। তারা দুজনেই চিৎকার করে বলতে থাকে, তোমাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, আমরা তো এখানে কাজ করতে এসেছি, আমাদের আলাদা কেন করছো, আমাদের আলাদা করো না প্লিজ। কিন্তু কেউ তাদের কথায় পাত্তা দেয় না। এমনকি নাজিব যখন গাড়িতে উঠতে চাচ্ছিল না, তখন ওই ড্রাইভার লোকটা তাকে মেরে ধরে জোর করে তারপর গাড়িতে উঠিয়ে দেয়। এরপর সে নাজিবকে অন্য আরেকটা মরুভূমিতে নিয়ে যায়। সেখানে একটা নতুন লোকের কাছে গিয়ে ওই লোকটা বলে, আমি তোমার জন্য এই ছেলেটাকে নিয়ে এসেছি, তুমি একে রেখে দাও। লোকটা তখন রাজি হয়ে যায়। এদিকে নাজিব গিয়ে সেই নতুন লোকটাকে বোঝানোর চেষ্টা করে যে তারা এখানে আসলে কাজের জন্য এসেছে, তাকে সব বিষয় খুলে বলে। কিন্তু সমস্যা হচ্ছে সেই লোকটাও তার কথা কিছুই বুঝতে পারছিল না। নাজিব তখন বুঝে উঠতে পারছিল না যে তার এখন আসলে কি করা উচিত। এদিকে হাকিমও তার সাথে নেই, সেটা নিয়েও তার ভীষণ টেনশন হচ্ছিল। এরপর ওই ড্রাইভার লোকটা নাজিবকে সেখানে রেখে চলে আসে। সৌভাগ্যবশত সেখানে নাজিব তার ভাষায় কথা বলা একটা বৃদ্ধ লোককে খুঁজে পায়। লোকটা তাকে জিজ্ঞেস করে, তুমি কে, এখানে কেন এসেছো, কি কাজে এসেছ? নাজিবের তখন খুব পিপাসা পেয়েছিল, তাই সে লোকটার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আগে তার কাছে ইশারা করে পানি খেতে চায়। লোকটা তখন তাকে পাশে থাকা একটা পানির ট্যাপ দেখিয়ে দেয়, আর নাজিব সেই ট্যাপ থেকে পানি খেয়ে নেয়। তবে সে ওই লোকটার প্রশ্নের কোনো জবাব দেয় না, দেবেই বা কীভাবে? সে তো নিজেই জানতো না যে তাকে সেখানে কেন রেখে যাওয়া হয়েছে। যাই হোক, নাজিব যেহেতু অনেক ক্লান্ত ছিল, তাই সে সেখানেই শুয়ে পড়ে। তখন তার হাকিমের কথা খুব মনে পড়ছিল। এরই মাঝে একটা উট এসে তাকে ধাক্কা দিলে নাজিব ভয়ে লাফিয়ে ওঠে। নাজিব যেহেতু অনেক ক্লান্ত ছিল, তাই সে সেখানে থাকা একটা তাঁবুর ভেতর গিয়ে শুয়ে পড়ে। তখন তার অতীতের কথা মনে পড়তে থাকে। আসলে সে একজন দিনমজুর ছিল, তার গ্রামের নদী থেকে বালি ওঠানোর কাজ করত। তার আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, থাকার মধ্যে তার শুধু একটা বাড়িই ছিল। একদিন সে তার এক বন্ধুকে বিদেশি সিগারেট খেতে দেখে, তাই সে তার বন্ধুকে জিজ্ঞেস করে, তুমি এই বিদেশি সিগারেট কোথা থেকে পেয়েছ? তখন তার বন্ধু বলে, আমার পরিচিত অনেকেই বিদেশ থাকে, তারা যখন দেশে আসে তখন আমার জন্য এগুলো নিয়ে আসে। বিদেশে গেলে অনেক টাকা আয় করা যায়, অনেক সুখে শান্তিতে থাকা যায়। সেই কথা শুনে নাজিব কৌতূহলবশত তার বন্ধুকে জিজ্ঞেস করে, বিদেশ যেতে কত খরচ পড়তে পারে? তখন তার বন্ধু বলে, বেশি লাগবে না, তুমি যদি সৌদি আরব যেতে চাও তাহলে পাসপোর্ট আর ভিসা মিলিয়ে 30,000-এর মধ্যেই হয়ে যাবে। সেটা শুনে নাজিব বলে, তাহলে তো আর হচ্ছে না, কারণ এই টাকা জোগাড় করতে গেলে তো আমাকে আমার বাড়ি বিক্রি করতে হবে। তখন তার বন্ধু তাকে বুদ্ধি দেয়, তুমি বাড়ি কেন বিক্রি করবে? তুমি অন্যদের মতো বাড়িটা বন্ধক রেখে টাকা নিয়ে এসো, আর সেই টাকা দিয়ে সৌদি আরব চলে যাও। সেখানে গিয়ে তো তুমি প্রত্যেক মাসে অনেক টাকা আয় করতে পারবে, তোমার 3-4 মাসের বেতন দিয়ে তোমার বাড়ির বন্ধক ছাড়িয়ে নিতে পারবে। তারপর মন মতো টাকা ইনকাম করো আর খরচ করো, ব্যাস। তার আইডিয়াটা নাজিবের কাছে ভালো লাগে, তাই সে তার বন্ধুর কাছে জিজ্ঞেস করে, বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট, ভিসা আর অন্য কাগজপত্রের ব্যবস্থা কে করে দেবে? তখন তার বন্ধু জানায় যে তার মামার একজন পরিচিত এজেন্ট আছে, যে কিনা খুব কম খরচে ইন্ডিয়া থেকে সৌদিতে কাজের জন্য লোক পাঠায়, তার সাথে যোগাযোগ করলে সেই সব ব্যবস্থা করে দেবে। নাজিব তখন তার কথা মতো বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সে তার বাড়িটা বন্ধক রেখে টাকা এনে তার বন্ধুর মামার কাছে জমা দিয়ে দেয়। নাজিবের বাড়ির লোকেরাও তার সৌদি যাওয়ার ব্যাপারটা নিয়ে ভীষণ খুশি ছিল, কারণ তার ওয়াইফ সাইনুরের 2 ভাইও বিদেশে চাকরি করত, আর তাদের ইনকামও ছিল বেশ ভালো। তাই নাজিবের পরিবারও বিষয়টা বেশ খুশি মনেই মেনে নেয়, কারণ তাদের স্বপ্ন ছিল যে তারা তাদের ওই ছোট্ট বাড়িটা ভেঙে একটা সুন্দর বাড়ি বানাবে। এদিকে আরও একটা বিষয় যে নাজিবের ওয়াইফ শাইনু ওই সময় প্রেগনেন্ট ছিল, তাই বাচ্চার ভবিষ্যৎ নিয়েও তাদের বেশ চিন্তা ছিল। এসব কথা ভাবতে ভাবতেই সেই লোকটা এসে নাজিবকে লাথি মেরে উঠিয়ে দেয়, যার কাছে ওই ড্রাইভার লোকটা তাকে রেখে গিয়েছিল। লোকটা রেগে গিয়ে নাজিবকে বলে, তুমি একটা চাকর হয়ে আবার বিছানায় শুয়ে আছো, কোন সাহসে? যাও বাইরে গিয়ে ঘুমাও। তখন নাজিব বলে, বাইরে কোথায় ঘুমাবো? বাইরে তো থাকার মতো কোনো জায়গা নেই, তার উপর বাইরে অনেক ঠান্ডাও পড়েছে। কিন্তু লোকটা তার কোনো কথা না শুনে তাকে বাইরে বের করে দেয়। সেই রাতটা নাজিব খুব কষ্ট করে পার করে। পরদিন সকালে সে দেখতে পায় সেই বৃদ্ধ লোকটা ছাগলের দুধ দোয়াচ্ছে।
তখন সে লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি, তুমি এখানে কতদিন ধরে আছো? তখন লোকটা বলে, আমার নাম যে কি সেটা আমার মনে নেই, আমি বহু বছর ধরে এখানে পড়ে আছি। এরপর লোকটা তাকে একটা দুধের জার দিয়ে বলে, এটা তোমার মালিককে দিয়ে এসো। কিন্তু নাজিব তার কথা বুঝতে পারে না, কারণ লোকটা ভুলবশত আরবিতে কথা বলে ফেলেছিল। তাই নাজিব মনে করে যে লোকটা হয়তো তাকে দুধ খেতে দিচ্ছে, আর সে যেহেতু বেশ ক্ষুধার্ত ছিল তাই সে ওই দুধটুকু খেয়ে ফেলে। সেটা দেখে ওই বৃদ্ধ লোকটা ভীষণ অবাক হয়। এরপর সে নাজিবকে বুঝিয়ে বলে যে দুধটা তাকে তার মালিককে দিয়ে আসতে হবে। তখন নাজিব অন্য একটা দুধের জার নিয়ে তার মালিকের কাছে চলে যায়। সেখানেও সে ওই লোকটাকে খুব শান্তভাবে বোঝানোর চেষ্টা করে যে সে ওই জায়গাটায় ভুলবশত চলে এসেছে, সে তো সেখানে চাকরি করতে গিয়েছিল। কিন্তু লোকটা এবারও তার কথায় গুরুত্ব দেয় না। সেদিন সেই ড্রাইভার লোকটা নাজিবের মালিকের সাথে দেখা করতে আসে। তখন নাজিব গিয়ে আবারও তাকে কাগজপত্র দেখিয়ে বোঝাতে থাকে যে সে নাজিবদেরকে ভুল করে সেখানে নিয়ে এসেছে। এরপর সে হাকিমের ব্যাপারে তার কাছে জানতে চায় যে সে হাকিমকে কোথায় নিয়ে গেছে, সেখানে সে হাকিমকে কোনো কাজ দিয়েছে কিনা। কিন্তু লোকটা তার কথার কোনো উত্তর দেয় না, উল্টো তার হাত থেকে ডকুমেন্টগুলো কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। সেটা দেখে নাজিব হতবাক হয়ে যায়। সে রাগে দুঃখে কাঁদতে শুরু করে আর লোকটাকে বলে, এটা তুমি কি করলে? আমি যে এখানে চাকরি করতে এসেছি এই কাগজগুলোই তো তার প্রমাণ ছিল। এখন তো আমি আমার পরিবারের সাথেও কথা বলতে পারবো না, কারণ বাড়ির সবার নাম্বার এই কাগজে লেখা ছিল। কিন্তু প্রত্যেকবারের মতো এবারও তার কথায় কেউ পাত্তা দেয় না। এরপর ওই লোক দুটো গিয়ে নিজেদের জন্য খাবার রান্না করতে শুরু করে, আর নাজিব দূরে দাঁড়িয়ে সেগুলো দেখতে থাকে। কিছুক্ষণ পর নাজিবের মালিক তাকে একটা শুকনো রুটি খেতে দেয়। যদিও নাজিব তখন তাদের উপর রেগেছিল, তবুও সেই রুটিটা নিয়ে নেয়, কারণ সে গতকাল থেকে না খেয়েই আছে। কিন্তু রুটিটা এত শক্ত ছিল যে নাজিব কোনো মতেই সেটা খেতে পারছিল না। তখন তার মালিক তাকে বলে, আমরা এটা পানি দিয়ে ভিজিয়ে খাই। তার কথা শুনে নাজিব রুটিটা পানি দিয়ে ভিজিয়ে কোনো মতে গিলে ফেলে। এরপর সে আবারও সেই বয়স্ক লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি জানো মেইন রোডটা কোন দিকে? তখন লোকটা বলে, অনেক বছর হয়ে গেছে আমি মেইন রোড দেখিনি, তবে এইটুকু বলতে পারি সেটা এখান থেকে অনেক দূর। কথাটা শুনে নাজিব হতাশ হয়ে যায়। সেই রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে তার মালিকের গাড়ির ভেতরে গিয়ে ঘুমানোর চেষ্টা করে। তখন তার আবারও অতীতের কথা মনে পড়ে যায়। যেদিন তারা সৌদি যাওয়ার জন্য রওনা হয়েছিল সেদিন নাজিবের পুরো পরিবার তাদেরকে স্টেশনে বিদায় জানাতে গিয়েছিল। সেই সাথে তাদের খালার ফ্যামিলিও ছিল। সেখান থেকে আমরা জানতে পারি যে হাকিম আসলে নাজিবের আপন ভাই নয়, খালাতো ভাই। কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা এতটাই গভীর ছিল যে তারা দুজন দুজনকে আপন ভাইয়ের থেকেও বেশি ভালোবাসত। সেদিন নাজিবের খালা তাকে বলেছিল, নাজিব, বিদেশে গিয়ে আমার হাকিমের খেয়াল রেখো। নাজিবও খুব কনফিডেন্সের সাথে বলেছিল, তুমি চিন্তা করো না খালা, আমি সবসময় ওর খেয়াল রাখবো। এই কথা ভেবেই নাজিব আপসেট হয়ে আছে। পরদিন সকালে সে টয়লেট করার পর পানি ব্যবহার করছিল। এমন সময় তার মালিক এসে তাকে বকাঝকা করতে শুরু করে আর তার কাছ থেকে পানির পাত্রটা কেড়ে নিয়ে চলে যায়। সেটা দেখে নাজিব রেগে গিয়ে বলে ওঠে, আরে পানি না থাকলে টয়লেট করব কিভাবে? এসব কি ধরনের অসভ্যতা? তখন সে বৃদ্ধ লোকটা তাকে বলে, আরে এখানে অনেক টাকা খরচ করে পানি কিনে আনতে হয়, আর সেই পানি যদি তুমি অযথা খরচ করো তাহলে তো সে রাগ করবেই। তার কথা শুনে নাজিব অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে থাকে। তখন লোকটা তাকে আইডিয়া দেয় যে সে যে কাজের জন্য পানি ব্যবহার করতে চাচ্ছে সেই কাজে সে মরুভূমির বালি ব্যবহার করতে পারে। এর কিছুক্ষণ পর একটা লোক ট্যাঙ্কার নিয়ে পানি সাপ্লাই দিতে আসে। নাজিব তখন সুযোগ বুঝে সেই লোকটার কাছে গিয়ে তাকে তার সাথে ঘটা সব ঘটনা খুলে বলে আর নাজিবকে তার ট্যাঙ্কারে বসিয়ে মেইন রোড পর্যন্ত নিয়ে যাওয়ার অনুরোধ করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে লোকটা নাজিবের কোনো কথাই বুঝতে পারছিল না। এরই মাঝে সেই ড্রাইভার লোকটা সেখানে চলে আসে আর নাজিবের কাছে জিজ্ঞেস করে, তুমি ওর সাথে কি কথা বলছো? মনে হয় ভালো কথায় কাজ হবে না। এই কথা বলেই লোকটা তার বেল্ট দিয়ে নাজিবকে মারতে শুরু করে। নাজিব যখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে তখন সে রাগের মাথায় বন্দুক বের করে আনে। সেটা দেখে নাজিব ভীষণ ভয় পেয়ে যায়। এরপর লোকটা তাকে প্রচণ্ড মারধর করে। তারপর একদিন নাজিবের মালিক তাকে ছাগলের দুধ দুইয়ে আনতে বলে। সেটা শুনে নাজিব বলে, দুধ দোয়ানো তো আমার কাজ নয়, আর আমি তো পারিও না। ওই বৃদ্ধ লোকটা কোথায়? সেই তো সবসময় এই কাজটা করত। কিন্তু তার মালিক তার কথার কোনো উত্তর দেয় না। তখন নাজিব আশেপাশে তাকিয়ে দেখে সেই বৃদ্ধ লোকটা কোথাও নেই। তাই মালিকের জোরাজুরিতে তাকে বাধ্য হয়ে দুধ দোয়াতে যেতে হয়। কিন্তু অনেক চেষ্টার পরেও সে কাজটা করতে পারছিল না। তখন তার মালিক গিয়ে তাকে দেখিয়ে দেয় যে কিভাবে দুধ দোয়াতে হবে। নাজিব খুব অল্প সময়ের মধ্যেই সেটা শিখে যায় আর সেই অনুসারে কাজ করতে থাকে। পরদিন নাজিব কাজ করার সময় লক্ষ্য করে যে ওই বৃদ্ধ লোকটা আশেপাশে নেই। তাই তাকেই বাধ্য হয়ে ছাগল চড়াতে নিয়ে যেতে হয়।
তখন নাজিব মনে মনে ভাবে যে ওই লোকটা হয়তো পালিয়ে গেছে অথবা তাকে অন্য কোথাও বেচে দেওয়া হয়েছে। এসব ভাবতে ভাবতেই সে ছাগল চড়াতে থাকে। এরই মাঝে হঠাৎ ছাগলদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। নাজিব তখন তাদেরকে বাধা দিতে যায়, তখন ছাগলগুলো উল্টো এসে তার উপরেই অ্যাটাক করে বসে। এমন সময় তার মালিক এসে বাতাসে গুলি ছুঁড়ে ছাগলগুলোকে ভয় দেখায়। এরপর সে যখন নাজিবের কাছে আসে তখন নাজিব তাকে কাঁদতে কাঁদতে অনুরোধ করে যে আমার দ্বারা এসব সম্ভব হচ্ছে না, আমাকে প্লিজ এখান থেকে যেতে দাও। কিন্তু লোকটা তার কথায় পাত্তা দেয় না। তখন নাজিব বলে, অন্তত আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি অনেক আঘাত পেয়েছি। তখন লোকটা বলে, এসব ফালতু কথায় না ভেবে কাজে মন দাও। নাজিব তখন মনের কষ্টে হাউমাউ করে কাঁদতে শুরু করে। সে বুঝতে পেরেছিল যে এখন থেকে এটাই তার জীবন, আর এই কথাটা তাকে মেনে নিতে হবে। তাই সে সব কিছু ভুলে নিজের কাজে মন দেয়। এভাবেই বেশ কয়েক মাস পার হয়ে যায়। এই সময়টাতে নাজিবের কপালে না তো ঠিকঠাক খাবার জুটেছে, না জুটেছে গোসল করার জন্য পানি। গোসল করা তো দূরে থাক, অন্যান্য জরুরি প্রয়োজনের জন্য পানি দেওয়া হতো না তাকে। একদিন সে তার মালিকের গাড়ির লুকিং গ্লাসে তার চেহারাটা দেখছিল। তার চেহারার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে নিজেই নিজেকে চিনতে পারছিল না। তাকে কাজ ফেলে দাঁড়িয়ে থাকতে দেখে তার মালিক এসে তাকে বকাঝকা করতে শুরু করে। নাজিব আর এইসব অত্যাচার সহ্য করতে পারছিল না। একটা পর্যায়ে হাল ছেড়ে দিয়ে সে হাওমাও করে কাঁদতে থাকে আর তার মায়ের কথা স্মরণ করে মনে মনে বলতে থাকে, মা, আমি আর সহ্য করতে পারছি না, আমি তোমার কাছে ফিরে যেতে চাই মা। কিন্তু নাজিব এতদিনে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল যে ওই জায়গাটা থেকে বেরোনো তার পক্ষে সম্ভব নয়। তাই সে একটা উঁচু বালির পাহাড়ের উপর চলে যায়, সেখান থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করার জন্য। এমন সময় সে নিচে কতগুলো শকুনকে কিছু একটা খেতে দেখতে পায়। নাজিব তখন কৌতূহলবশত নিচে গিয়ে দেখে সেটা ওই বৃদ্ধ লোকটার লাশ, যে কিনা বেশ কিছুদিন ধরে গায়েব ছিল। নাজিব তখন লাশটার উপর থেকে শকুনগুলোকে তাড়াতে শুরু করে, কিন্তু শকুনগুলো উল্টো তার উপরেই হামলা করে বসে। নাজিব তখন প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে তখন আর তার মনে সুইসাইড করার কথাগুলো আসছিল না। সে বারবার শুধু ওই বৃদ্ধ লোকটার কথাই ভেবে যাচ্ছিল। একদিন সে সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক ওই জায়গাটা থেকে বের হবেই। সেই কথা অনুযায়ী সে ছাগল চড়াতে চড়াতে অনেকটা দূরে চলে আসে। এরপর সেখান থেকে সে দৌড়ে পালাতে শুরু করে। সে ভেবেছিল যে এত দূর আসার পর তার মালিক হয়তো তাকে ধরতে পারবে না, কিন্তু দুর্ভাগ্যবশত তার মালিক খুব অল্প সময়ের মধ্যেই তাকে ধরে ফেলে। আর সে যাতে ভবিষ্যতে আর কখনো পালানোর কথা না ভাবতে পারে, তাই নাজিবের মালিক মেরে মেরে তার একটা পা ভেঙে দেয়। এরপর তাকে ওই আহত অবস্থায় ধরে এনে তার তাঁবুর সামনে ফেলে রাখে। সেই রাতে তাকে পানিটাও খেতে দেওয়া হয় না। তাই রাতটা নাজিব কোনো মতে ছাগলের জন্য রাখা পানি খেয়ে কাটিয়ে দেয়। এভাবেই চলতে চলতে বেশ কয়েক বছর পার হয়ে যায়। আর ততদিনে নাজিবও নিজের নিয়তিকে মেনে নেয়। সেখান থেকে পালানো তো দূরে থাক, পরিবারের সাথে কথা বলার আশাটাও ছেড়ে দিয়েছিল সে। একদিন ছাগল চড়াতে গিয়ে সে দেখে আকাশে কালো মেঘে ভরে গেছে। এর কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি নামে। নাজিব তখন ছাগলগুলোকে নিয়ে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নেয় আর তার কাছে থাকা একটা শুকনো রুটি বের করে বৃষ্টির পানিতে ভিজিয়ে খেতে শুরু করে। এমন সময় হঠাৎ সে ওই পাহাড়ের গুহার ভেতরে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটা শুনে তার মনে হয় যে কেউ হয়তো গুহার ভেতরে কথা বলছে। তাই সে কৌতূহলবশত গুহার ভেতরে যেতে শুরু করে। তখন সে দেখতে পায় যে গুহার ভেতর দিয়ে পাহাড়ের উপার যাওয়ার রাস্তা আছে। তাই সে হাঁটতে হাঁটতে পাহাড়ের অন্য পাশে চলে যায়। এখানে গিয়ে সে তার মতোই একটা ছেলেকে দেখতে পায়। সে ওই ছেলেটাকে জিজ্ঞেস করে, ভাই, তুমি কে, এখানে কি করছো? ছেলেটা যখন তার কথা শুনে এগিয়ে আসে তখন সে বুঝতে পারে যে সেই ছেলেটা আর কেউ নয়, বরং তার ভাই হাকিম। এতদিনে নাজিব হাকিমের সাথে দেখা করার আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু সেদিন হাকিমকে চোখের সামনে দেখে সে ভীষণ ইমোশনাল হয়ে যায়। হাকিমের অবস্থা তার থেকেও বেশি খারাপ হয়ে গিয়েছিল। সেখানে হাকিম তাকে জানায় যে ওই লোকটা তাকে ধরে নিয়ে গিয়ে অনেক জায়গায় কাজ করিয়েছে, তার উপর অনেক টর্চার করেছে। সেটা শুনে নাজিব বলে, আমারও সেই একই অবস্থা। তখন হাকিম বলে, চলো ভাইয়া, আমরা এখান থেকে পালিয়ে যাই। সেটা শুনে নাজিব বলে, সেটা সম্ভব না রে, আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি, আর যাতে পালাতে না পারি তাই ওরা আমার পা ভেঙে দিয়েছে। কথা শুনে হাকিম কান্নায় ভেঙে পড়ে আর বলে, তুমি কষ্ট পেও না ভাইয়া, তোমাকে আবারও যে দেখতে পেরেছি এটাই আমার কাছে অনেক। এখন যদি আমি মরেও যাই তাতেও আমার কোনো আফসোস নেই। তাদের কথার মাঝেই হঠাৎ নাজিব লক্ষ্য করে যে তার মালিক তাদের দিকে এগিয়ে আসছে। তাই সে হাকিমের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। কিছুদিন পর নাজিব যখন ছাগল চড়াতে যায় তখন দূরে সে হাকিমকে দেখতে পায়। হাকিম তাকে হাতের ইশারা করে ডাকে। এরপর সেখানে একটা চিঠি রেখে চলে যায়। নাজিব তখন খোঁড়াতে খোঁড়াতে সেই
চিঠিটা নেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু চিঠিটা নেওয়ার আগেই সেটা বাতাসে উঠতে শুরু করে। তবে নাজিব অনেক কষ্ট করে চিঠিটা হাতে পেয়েই যায়। সেই চিঠিতে হাকিম লিখেছিল যে, আমি একটা নতুন জায়গায় কাজ পেয়েছি, সেখানে ইব্রাহিম নামের একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে। ইব্রাহিম এখান থেকে বেরোনোর সব রাস্তা জানে, তাই সে আমাদেরকে এখান থেকে বেরোতে সাহায্য করতে পারবে। চিঠিটা পড়ে নাজিব ভীষণ খুশি হয়। আর পরদিন তারা তিনজন দেখা করে, প্ল্যানিং করতে শুরু করে যে তারা কিভাবে ওই জায়গাটা থেকে পালাবে। সেখানে ইব্রাহিম তাদেরকে জানায় যে কিছুদিন পরে বড় শেখ অর্থাৎ নাজিবদের মালিকের গ্রুপ লিডারের মেয়ের বিয়ে, তাই সেদিন সবাই ওই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবে। সেই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে যাবে। সেই প্ল্যান অনুসারে বিয়ের দিন যখন নাজিব এবং হাকিমের মালিকেরা বড় শেখের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তখন সেই সুযোগে নাজিব গিয়ে সেখানে থাকা ট্যাঙ্কারের পানি দিয়ে গোসল করে। এত বছর পর একটু পানির ছোঁয়া গায়ে লাগাতে পারে নাজিব যেন একটু শান্তি পায়। এরপর সে তার পুরনো জামাকাপড়গুলো পরে নেয়, যেগুলো সে এখানে আসার সময় পরেছিল, কিন্তু সেগুলো পরতে গিয়ে দেখে তার জামাকাপড়গুলো অনেক ঢিলা হয়ে গেছে। তাই নাজিব একটা দড়ি দিয়ে তার প্যান্টটাকে বেঁধে রাখে। এরপর জামাকাপড় পরে রেডি হয়। নাজিব তার ছাগলগুলোর কাছে চলে যায়। সেগুলোকে খাবার দিতে দিতে সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কারণ এতগুলো বছর তো সে ওই ছাগলগুলোর সাথেই কাটিয়েছে, তাই তাদের উপর অনেক মায়া তৈরি হয়ে গিয়েছিল তার। যাই হোক, এরপর তারা তিনজন নিজের নিজের আস্তানা থেকে বেরিয়ে একজোট হয়ে সামনের দিকে এগোতে থাকে। অনেকটা দূরে যাওয়ার পর তারা আরেকটা বসতি দেখতে পায়। তাদের তিনজনেরই তখন অনেক পিপাসা পেয়েছিল, তাই ইব্রাহিম সেখান থেকে পানি জোগাড় করতে চলে যায়। কিন্তু তখনই হঠাৎ ওই বসতির মালিক ইব্রাহিমকে দেখে ফেলে আর তাদের তিনজনের উপরে গুলি চালাতে শুরু করে। সৌভাগ্যবশত তারা তিনজন অক্ষত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে অনেক রাত হয়ে যায়। তখন তারা ক্লান্ত হয়ে মরুভূমির বাড়ির উপরেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন তাদের ঘুম ভাঙে, তখন তারা তাদের চারপাশে ধু ধু মরুভূমি ছাড়া আর কিছুই দেখতে পায় না। তখন ইব্রাহিম বুঝতে পারে যে গত রাতের হুড়োহুড়িতে তারা রাস্তা ভুলে গেছে। এমনকি ইব্রাহিম নিজেও বুঝে উঠতে পারছিল না যে এখন তাদের কি করা উচিত আর কোন দিকে যাওয়া উচিত। তবুও তারা সাহস এবং আশা নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। বেশ কিছুটা দূরে যাওয়ার পর হাকিম হঠাৎ দেখতে পায় দূরে একটা উট পানি খাচ্ছে। মরুভূমির গরমে অনেকখানি হাঁটার কারণে তার অনেক পিপাসা পেয়েছিল, তাই সে কোনো কিছু না ভেবেই পানি খাওয়ার জন্য উটের দিকে দৌড়াতে শুরু করে। তখন ইব্রাহিম পেছন থেকে তাকে ডেকে বলে, ওদিকে যেও না, তুমি যেটা ভাবছো তেমনটা নয়, ওখানে কোনো পানি নেই, সব তোমার চোখের ফুল। কিন্তু হাকিম তার কথায় পাত্তা দেয় না, সে দৌড়াতেই থাকে। এরপর সেখানে গিয়ে সে দেখে আসলে সেখানে কোনো পানি নেই, বরং একটা উট সেখানে মরে পড়ে আছে। তাই সে হতাশ হয়ে আবারও ফিরে আসে। এরপর তারা আবারও সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর ইব্রাহিম লক্ষ্য করে যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তাই তারা তিনজন মরুভূমির উপরেই নামাজ পড়তে শুরু করে। এরই মাঝে মরুভূমির বালির ভেতর থেকে বিষাক্ত কিছু সাপ উঠে আসে। সেগুলোকে দেখেই তারা তিনজন ভীষণ ঘাবড়ে যায়। ইব্রাহিম তখন হাকিমকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারলেও নাজিব সেখান থেকেই সরার আগেই ওই সাপগুলো এসে তাকে ঘিরে ধরে। নাজিব তখন ভীষণ ভয় পেয়ে যায়, যেটা দেখে ইব্রাহিম তাকে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে বলে। নাজিব তখন তার কথা মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু মনে মনে তার ভীষণ ভয় হচ্ছিল। সৌভাগ্যবশত কিছুক্ষণ পর সবগুলো সাপ কারো কোনো ক্ষতি না করেই সেখান থেকে চলে যায়। সেটা দেখে তারা সবাই একটু স্বস্তি পায়। এরপর যখন তারা সামনের দিকে এগোতে থাকে, তখনই হঠাৎ নাজিব ব্যথায় কাতরাতে শুরু করে, কারণ গত রাতের দৌড়াদৌড়িতে তার পায়ের স্যান্ডেলটা কোথাও হারিয়ে গিয়েছিল। তাই মরুভূমির ওই গরম বালির মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে তার পায়ের চামড়ায় ফোস্কা পড়ে গিয়েছিল, যে কারণে সে হাঁটতে পারছিল না। সেটা দেখে ইব্রাহিম গিয়ে নিজের গায়ের কোট খুলে নাজিবের পায়ে পেঁচাতে শুরু করে। ইব্রাহিমের এমন কেয়ার করা দেখে নাজিবের খুব ভালো লাগে। এরপর তারা আবারও একসাথে সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু এতটা পথ পার হয়ে আসার মাঝেও তারা কোথাও কোনো পানির ছিটে ফোঁটাও দেখতে পায় না। এদিকে হাঁটতে হাঁটতে সবাই ভীষণ তৃষ্ণার্ত আর ক্লান্ত হয়ে গিয়েছিল। আর সবথেকে বেশি কষ্ট হচ্ছিল হাকিমের। পানির পিপাসায় সে অনেক দুর্বল হয়ে পড়েছিল। তাই ইব্রাহিম বাধ্য হয়ে তার গায়ের জামাটা নিংড়ে তার ঘাম হাকিমকে খাওয়াতে থাকে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে, কতটা দুর্বিষহ পরিস্থিতিতে পড়লে মানুষ এমন কোনো কাজ করতে পারে। এরপর যদিও হাকিম উঠে হাঁটতে শুরু করেছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে আবারও ক্ষুধা আর তৃষ্ণায় পাগলের মতো আচরণ করতে শুরু করে। সে দৌড়ে গিয়ে মরুভূমির বালি খেতে শুরু করে, আর তাতে হাকিম মারা যায়। নাজিব তখন এসব দেখে ভীষণ ভেঙে পড়ে। সে হাউমাউ করে কাঁদতে শুরু করে আর বলতে থাকে যে এখন আমি আমার খালাকে কি জবাব দেব। আমি তো তাকে ওয়াদা করেছিলাম সবসময় হাকিমের খেয়াল রাখবো, কিন্তু আমি পারলাম না।
এরই মাঝে হঠাৎ ইব্রাহিম লক্ষ্য করে বেশ খানিকটা দূরে বালি উঠতে শুরু করেছে। সেটা দেখে সে বুঝে যায় যে কিছুক্ষণের মধ্যেই হয়তো মরুভূমিতে ঝড় উঠতে চলেছে। তাই সে নাজিবকে দ্রুত সেখান থেকে উঠে আসতে বলে। এরপর তারা দুজন সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু পারে না। তাদেরকে সেই ভয়ঙ্কর তুফানের শিকার হতেই হয়। সৌভাগ্যবশত তারা কোনো মতে সেই তুফানের মধ্যে থেকে বেঁচে ফিরতে সফল হয়, কিন্তু হাকিমের লাশটা কোথাও গায়েব হয়ে গিয়েছিল। হয়তো ওই তুফানের জোরালো বাতাস হাকিমের লাশটাকে কোথাও উড়িয়ে নিয়ে গেছে। আবার এটা হতে পারে যে সেটা হয়তো বালির ভেতর ডুবে গেছে। যাই হোক, নাজিব আর ইব্রাহিম তারপরও তাদের জার্নি কন্টিনিউ করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর ইব্রাহিম নিজেও আশা ছেড়ে দেয়, কারণ তারা শুধু হেঁটেই যাচ্ছিল, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। এদিকে তারা দুজনেই অনেক দুর্বল হয়ে পড়েছিল। তবে তারা এতেও হার মানে না, ধীরে ধীরে সামনের দিকে এগোতেই থাকে। কিছু দূর যাওয়ার পর তারা দূরে একটা ছোট্ট জলাশয় দেখতে পায়। সেটা দেখেই নাজিব তার দিকে দৌড়াতে শুরু করে। তখন ইব্রাহিম গিয়ে তাকে বাধা দেয় আর বলে, ওখানে যেও না। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু ওই পানিটা বিষাক্ত হতে পারে, তাই সেটা খাওয়া উচিত হবে না। নাজিব তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, দুর্বল হয়ে সেখানেই শুয়ে পড়ে। প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে যায় তার। সেটা দেখে ইব্রাহিম তার শরীরের ঘাম বের করে নাজিবকে খাওয়ায় আর সেখান থেকে নিজেও কিছুটা খেয়ে নেয়। এমন সময় সেখানে ইব্রাহিম একটা ছোট্ট কাচের বোতল দেখতে পায়। সে ওই বোতলটা নিয়ে সেটাতে মুখ লাগিয়ে বাঁশি বাজাতে শুরু করে। সুন্দর একটা সুর তোলে সে। ঠিক সেই সময়ে সে কিছুটা দূরে পাখিদের উঠতে দেখে। আসলে সে পাখিদের উপস্থিতি বোঝার জন্যই বাঁশিটা বাজাচ্ছিল। সে পাখিগুলোকে দেখে বুঝতে পারে যে পাখিরা যেহেতু লোকালয়ে থাকতে পছন্দ করে, তাই তাদেরকে ফলো করে সেদিকে এগোলেই তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। তখন সে এবং নাজিব আবারও উঠে সেই দিকে এগোতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই নাজিব ক্লান্ত হয়ে বালের উপর বসে পড়ে। তার মধ্যে সামনে এগোনোর মতো শক্তি একদমই ছিল না। এদিকে সন্ধ্যাও হয়ে এসেছিল, তাই তারা রাতটা সেখানেই কাটিয়ে দেয়। পরদিন সকালে নাজিব ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে দেখে ইব্রাহিম কোথাও নেই। তখন সে বুঝতে পারে যে ইব্রাহিম তাকে ফেলেই চলে গেছে। এরপর সে পাশে তাকালে সেই ছোট কাচের বোতলটা দেখতে পায়। তার ভেতরে কিছুটা পানি রাখা ছিল। নাজিব এক নিঃশ্বাসে বোতলের পানিটা খেয়ে ফেলে। তখন তার মধ্যে একটু চলার শক্তি সঞ্চার হয়, তাই সে এবার একাই সামনের দিকে একটু একটু করে এগোতে শুরু করে। এভাবেই হাঁটতে হাঁটতে আরও 2 দিন পার হয়ে যায়। এরপর ফাইনালি সে দূরে একটা রোড দেখতে পায়। নাজিব অনেক কষ্টে সেই রোড পর্যন্ত গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে আসা যাওয়া প্রত্যেকটা গাড়িতে লিফট চাইতে শুরু করে, কিন্তু কেউ তার চেহারা দেখে তাকে লিফট দিতে রাজি হয় না। এভাবে ওই রাস্তায় দাঁড়িয়েই তার আরও একটা দিন পার হয়ে যায়। পরদিন বিকালে একজন অ্যারাবিয়ান লোক তার সামনে গাড়িটা থামায়। লোকটা তাকে খাবার পানি খেতে দেয় আর তাকে নিজের গাড়িতে করে শহর পর্যন্ত পৌঁছে দেয়। এত বছর পর ওই মরুভূমির ভেতর থেকে বের হতে পেরে নাজিব ভীষণ খুশি হয়। সে মন থেকে লোকটাকে ধন্যবাদ জানায়। এরপর ওই শহরে হাঁটতে হাঁটতে তার সাথে একজন ইন্ডিয়ান লোকের দেখা হয়। লোকটা তাকে সাথে করে নিয়ে গিয়ে তার চুল কাটিয়ে দেয়, তাকে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নতুন জামাকাপড় পরতে দেয়। শুধু তাই নয়, নাজিব যেহেতু অনেক আহত ছিল, তাই সে নাজিবের ট্রিটমেন্টও করায়। এরপর নাজিব সে লোকটাকে নিজের পরিবারের ব্যাপারে জানায় আর তার অতীতের সব ঘটনা খুলে বলে। সেই সাথে তাকে অনুরোধ করে যেন সে নাজিবকে তার পরিবারের সাথে একটু কথা বলিয়ে দেয়। সৌভাগ্যবশত নাজিবের কাছে একটা ছোট্ট চিরকুটে তার বাড়ির ফোন নাম্বারটা লেখা ছিল, তাই লোকটা সেখান থেকে নাম্বার নিয়ে নাজিবের বাড়িতে ফোন করে, নাজিবের ব্যাপারে জানায়। এরপর লোকটা নাজিবকে ফোনটা দিয়ে দেয়। তখন নাজিব তার পরিবারের সাথে কথা বলতে শুরু করে। এতগুলো বছর পর সে তার ওয়াইফের সাথে কথা বলার সুযোগ পাচ্ছিল। এটা ভেবেই সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এরপর সেই লোকটা নাজিবকে পুলিশের কাছে দিয়ে আসে, কারণ নাজিবের কাছে কোনো ডকুমেন্ট ছিল না। পুলিশের আওতায় থাকলে তারা নাজিবের ব্যাপারে ইনভেস্টিগেশন করে সরকারের মাধ্যমে তাকে তার দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবে। নাজিব যখন পুলিশ অফিসারকে তার ব্যাপারে সবকিছু খুলে বলে, তখন অফিসার তার মতো করে ইনভেস্টিগেশন শুরু করে। এরই মাঝে নাজিব পুলিশ স্টেশনের একটা বোর্ডে ইব্রাহিমের ছবি টানানো দেখতে পায়। সেটা দেখে সে মনে মনে ভাবে যে ইব্রাহিম হয়তো মারা গেছে অথবা নিখোঁজ হয়ে গেছে। সেখানে নাজিবের সাথে তার মতোই আরও অনেকের দেখা হয়, যারা চাকরির আশায় সৌদিতে গিয়ে স্ক্যামের শিকার হয়েছিল। পরদিন তাদের সবাইকে লাইনে দাঁড় করানো হয় আর সেখানে কিছু অ্যারাবিয়ান লোক এসে তাদেরকে চেক করতে থাকে। মূলত তারা নাজিবের সাথে থাকা ওই লোকগুলোর মালিক ছিল। তারা একে একে পুলিশ স্টেশন থেকে নিজেদের চাকরদের আইডেন্টিফাই করে এবং মেরে ধরে সাথে করে নিয়ে যেতে থাকে। এসব দেখে নাজিব টেনশনে পড়ে যায় যে তার মালিক সেখানে যেন চলে না আসে। কিছুক্ষণ পর সেই লোকটাও সেখানে এসে উপস্থিত হয়, যে নাজিবকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গিয়েছিল। তাকে দেখে নাজিব ভীষণ ঘাবড়ে যায়। সে ওই লোকটার কাছ থেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু লোকটা তাকে চিনে ফেলে।
এরপর সে নাজিবের কাছে এসে তাকে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে দেখে বলে, আমি তো তোমার মালিক নই। আমি যদি তোমার মালিক হতাম তাহলে তো তোমাকে অন্যদের মতো টেনে হিচড়ে এখান থেকে নিয়ে যেতাম। তার কথাগুলো শুনে নাজিব ভীষণ অবাক হয়। তখন লোকটা বলে, আমার মনে হয় তোমার কোথাও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। নাজিব তখন বুঝতে পারে যে লোকটা মিথ্যে কথা বলছে আর তাদেরকে ধোঁকা দিয়ে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। মূলত অনেক আগে থেকেই সৌদিতে কৃতদাসের প্রচলন ছিল। সৌদি লোকেরা বাইরের দেশ থেকে চড়া দামে দাসদাসী কিনে নিয়ে আসতো। কিন্তু নাজিব আর হাকিম যার পাল্লায় পড়েছিল সে লোকটা ছিল ফ্রড। সে বেআইনিভাবে তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল। তাই সেদিন পুলিশের সামনে সে খুব সুন্দরভাবে পুরো বিষয়টাকে এড়িয়ে যায়। কিন্তু এতে করে নাজিব মিথ্যুক প্রমাণিত হয়, কারণ সে পুলিশকে জানিয়েছিল যে সে চাকরির আশায় সৌদিতে এসেছিল আর সেখান থেকে একটা লোক তাকে তার ভাইকে কিডন্যাপ করে নিয়ে যায়। যাই হোক, নাজিবের মিথ্যা বলার কারণে তার 3 মাসের জেল হয়ে যায়। সেখানে নাজিবের কিছু করার ছিল না, কারণ তার কাছে পুলিশকে দেখানোর মতো কোনো ডকুমেন্টই ছিল না। তাই সে সবকিছু চুপচাপ মেনে নেয়। 3 মাস জেল কাটার পর ফাইনালি সৌদি সরকার তাকে ইন্ডিয়ায় পাঠানোর ব্যবস্থা করে। এতদিন পর ইন্ডিয়ায় ফেরার ব্যাপারটা জানতে পেরে সে ভীষণ খুশি হয়। সে যে এত বছর পর তার পরিবারকে দেখতে পাবে এটা ভেবেই তার এতদিনের কষ্ট গায়েব হয়ে যায়। এরপর ফ্লাইটে ওঠার সময় নাজিবের তার ওয়াইফের কথা ভীষণভাবে মনে পড়তে থাকে। তাই সে মনে মনে বলতে থাকে, বিদেশ থেকে ফেরার সময় মানুষেরা তাদের বউ বাচ্চার জন্য কত কিছু নিয়ে যায়, কিন্তু আমার কাছে আমার বউ বাচ্চাকে দেওয়ার মতো কিছুই নেই। শুধু আছে আমার বাকি জীবনটা। আমি সেই জীবনটুকু আমার পরিবারের সাথে মিলে হাসি খুশিভাবে কাটিয়ে দিতে চাই। এসব ভাবতে ভাবতেই নাজিব ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। আর এমনই একটা করুণ মুহূর্তে এসে গল্পটা শেষ হয়ে যায়। গাইস, আজকের এই গল্পটা নিয়ে আমি যে কী বলবো সেটার ভাষা খুঁজে পাচ্ছি না। মুভিটা দেখতে গিয়ে আমার চোখ বেয়ে অঝরে পানি ঝরতে শুরু করেছিল। গল্পের প্রত্যেকটা মুহূর্তে আমি যেন নাজিব আর হাকিমের কষ্টটা ফিল করতে পারছিলাম। আসলে এটা যে শুধুমাত্র নাজিব আর হাকিমের গল্প ব্যাপারটা এমন নয়। এটা সেই শত শত মানুষের গল্প যারা একটু ভালোভাবে জীবনযাপনের আশায় নিজের পরিবার আর নিজের দেশকে ছেড়ে অন্য দেশে পাড়ি জমায়, কিন্তু সেখানে গিয়ে তাদেরকে মানবেতর জীবন কাটাতে হয়। অনেকেই নাজিবের মতো এমন স্ক্যামের শিকার হয় যাতে করে তাদের জীবন বরবাদ হয়ে যায়। আর অনেকেই আছে যারা ঠিকঠাক চাকরি পেয়েও কষ্টে দিন কাটায়। সবথেকে দুঃখজনক বিষয় এটাই যে যারা দেশে থাকে তারা বিদেশে থাকা হাড় ভাঙা খাটনি করা ওই লোকগুলোর কথা বা কষ্ট কোনোটাই বুঝতে পারে না। আমরা শুধু এটাই ভাবি যে বিদেশে গেলেই তো টাকা আর টাকা, কিন্তু সে টাকাগুলো যে কিভাবে আসে সেটা একমাত্র সেই জানে যাকে সেই টাকাগুলো আয় করতে হয়। আমার কাছে আজকের এই গল্পটা ভালো লেগেছে এবং বাস্তবিক মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। গাইস, এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।